ট্রেনে উঠে জানলার ধারে একটা সিট পেয়ে বসে পড়ল নীলা। কতদিন বাদে বাড়ি যাচ্ছে। এখন তো তাও বাড়ি যায়, আগে তো একদমই যেত না। একবেলার জন্য বাবাকে গিয়ে দেখে আসা। এই প্রায় 30 বছরে হাতে গোনা মাত্র কয়েকটা রাত বাড়িতে কাটিয়েছে নীলা। সবাই থাকার কথা বললেও মনের থেকে কোনোদিন কোনো তাগিদ অনুভব করেনি সে। মাধ্যমিক দেওয়ার আগে সেই যে বাবা পিসির বাড়ি পাঠিয়ে দিল, তারপর থেকে আর থাকা হয়নি বাড়িতে কোনো কারণ ছাড়া। হ্যাঁ, মা মারা গেলে কয়েকদিন আর ভাইয়ের বিয়েতে কয়েকদিন বাড়িতে থেকেছিল বাধ্য হয়ে। একটা সময় বাড়ি ছেড়ে যেতে কত কষ্ট হয়েছিল, কত কান্নাকাটি, না খেয়ে থাকা, হাতে পায়ে ধরা বাবার। কিছুতেই কিছু হয়নি। তারপর ধীরে ধীরে সব সহ্য হয়ে গেছে। বাড়ির প্রতি শুধু কর্তব্যটুকু আছে, টান আর নেই। মা অনেক কান্নাকাটি করতো, সে আসে না তার জন্য। তখনও ওই একবেলা মায়ের জন্য আসতে হতো, তাও বছরে 2-1 বার। দুদিন আগে ভাই ফোন করেছিল, তাই ভাইয়ের ডাকে জরুরি দরকারে বাড়িতে যেতে হচ্ছে, যেটা নাকি ফোনে বলা যাবে না, সামনে এসে শুনতে হবে। হয়তো বাবার কথা কিছু বলবে। এমনিতেই তো আজ আছে কাল নেই এমন অবস্থা বাবার। অগত্যা স্কুলে একদিনের ছুটি নিয়ে বাড়ি যাওয়া। গায়ে চাদরটা আরেকটু টেনে নিয়ে পেছনে হেলান দিয়ে বসলো নীলা। অল্প অল্প ঠান্ডা হাওয়া, বেশ ভালো লাগছে। 1 ঘন্টার যাত্রাপথ। প্রত্যেকবার বাড়ির কথা চিন্তা করলে নিজের অতীতের কথা মনে পড়ে যায় নীলার। আজও আবার সব মনে পড়ে যাচ্ছে। না, সে কোনোদিন ক্ষমা করতে পারবে না বাবাকে। আজ তার এই একাকী জীবনটার জন্য দায়ী একমাত্র বাবা। বাবার দম্ভের জন্য, বাবার অহংকারের জন্য শেষ হয়ে গেছে তার জীবন। তবুও কর্তব্য তো করতেই হয়, ডাকলে যেতেই হয় ইচ্ছে না থাকলেও। তখন ক্লাস 8। প্রেম শব্দটার সাথে সদ্য সদ্য পরিচিত হচ্ছে। এমন সময় বন্ধুর হাত দিয়ে তাকে প্রেমপত্র পাঠিয়েছিল প্রীতম। পাশের বয়েজ স্কুলের ক্লাস 10-এর ছাত্র ছিল প্রীতম। একই অঙ্ক স্যারের কাছে পড়তো দুজন, ব্যাচ আলাদা। 10-এর ব্যাচ শেষ হলে ওরা ঢুকতো ঘরে। 2-1 বার চোখাচোখি হয়েছে। স্যার তো সবসময় প্রীতমের প্রশংসা করতেন, এত ভালো স্টুডেন্ট, এবার মাধ্যমিকে ভীষণ ভালো রেজাল্ট করবে স্যার বলতেন। প্রথম পাওয়া প্রেমপত্রটা বাথরুমে গিয়ে দুরু দুরু বুকে খুলে পড়েছিল নীলা। কি ভীষণ উত্তেজনা, সারা শরীর কেঁপে কেঁপে উঠছিল। প্রেমে পড়লে কি এমন হয়? বুকের মধ্যে উথাল পাথাল, ঘন ঘন জল তেষ্টা পাচ্ছে, অস্থির লাগছে কেমন। সারা রাত ঘুমোতে পারেনি নীলা। কতবার যে চিঠিটা পড়েছে। তারপর বন্ধুর হাত দিয়েই সম্মতি জানিয়ে চিঠিও পাঠিয়েছে। প্রথমে চিঠির মাধ্যমে, তারপর দেখা করা। এরপর আর কি, প্রেমের জোয়ারে ভেসে গেছিল দুজনে। বিকেলে মাঠের পাশে স্কুল থেকে ফেরার সময় পড়ার ব্যাচে দেখা করাটা নিয়মিত হতে থাকলো। ভীষণ ভালো রেজাল্ট করেছিল প্রীতম মাধ্যমিকে, জেলায় প্রথম। সংবর্ধনায় ভেসে গেছিল প্রীতম। কিন্তু প্রেম তো চাপা যায়নি, প্রেম চাপা থাকেও না। নীলার বাবার কানে সে কথা পৌঁছালো কিছুদিনের মধ্যেই। নীলার মাধ্যমিক পরীক্ষার সামনেই। এমন সময় বাবার কানে পৌঁছালো তাদের ভালোবাসার কথা। জাত নিয়ে বাবার অহংকার চিরদিনের। 3 বেলা আহ্নিক করা, নারায়ণ পুজো করা সাত্ত্বিক ব্রাহ্মণ। নিচু জাতের হাতের খাবার খেতেন না, অবজ্ঞার চোখে দেখতেন। আরও অনেক অহংকার ছিল বাবার জাত নিয়ে। তার মেয়ে কিনা এমন একটা ছেলের সাথে প্রেম করছে যে শুধু জাতেই ছোট নয়, তার বাবা মায়ের পালিত সন্তান, যার জাতের নাকি ঠিক নেই। এই সম্পর্ক তিনি প্রাণ থাকতে হতে দেবেন না।
প্রীতমের বাড়ি গিয়ে তার বাবা মাকে অনেক অপমান করে বাড়িতে এসে সেদিনই নীলাকে অনেক দূরে পিসির বাড়িতে পাঠিয়ে দিয়েছিল বাবা। কারুর কোনো আপত্তি তিনি শোনেননি। মায়ের কান্না তাকে তার সিদ্ধান্ত থেকে টলাতে পারেনি। মাধ্যমিক পরীক্ষা দিতে বাড়ি এসেছিল নীলা। শুনেছিল প্রীতম নাকি পাগলের মতো হয়ে গেছে, পড়াশোনা ছেড়ে দিয়েছে, স্কুলে যায় না, সারা দিন মাঠে বসে থাকে। দেখা করার ইচ্ছে থাকলেও করতে পারেনি। বাবা যে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন ঠাকুরের পা ছুঁয়ে। পিসির বাড়ি থেকেই পড়াশোনা শেষ করে একটা স্কুলে চাকরি পেয়েছিল নীলা। ইচ্ছে করেই অনেক দূরের স্কুলে জয়েন করেছে নীলা। তাও 20 বছর হতে চলল। না, বিয়ে সে করেনি। এই জীবনে পারবে না প্রীতম ছাড়া আর কারুর কথা ভাবতে। ভাই, ভাইয়ের বউ, ওদের ছেলে সবাইকে অনেকদিন পরে দেখে বেশ ভালো লাগলো। বাবার ঘরে গিয়ে দেখল খাটে কঙ্কালসার শরীর নিয়ে 2 চোখ বুজে বাবা শুয়ে আছেন। ইস, কি মানুষের কি হাল! একসময় কি প্রতাপ ছিল এই মানুষটার, আর আজ কেমন অসহায়ের মতো পড়ে আছে। একজন আয়া আছে নাকি, সে আজ আসেনি, সেই সব করে। পাশ ফিরিয়ে দিতে হয়, কথা বলার ক্ষমতা নেই, পিঠে ঘা হয়ে গেছে। এত অসুস্থ মানুষ, কিন্তু ঘরটা কি সুন্দর পরিপাটি করে রাখা। বেশ সুন্দর একটা ধূপকাঠির গন্ধ বেরোচ্ছে। যিনি দেখাশোনা করেন বেশ ভালোই বলতে হবে। নীলার আওয়াজ পেয়ে অতি কষ্টে বাবা 2 চোখ খুললেন। নীলা একটা হাত বাবার মাথায় রেখে বলল, কেমন আছো? না, কথা বলার ক্ষমতা নেই বাবার, শুধু নীলার হাতটা অতি কষ্টে ধরতে গেলেন। নীলা বাবার হাতটা নিজের হাতে নিয়ে বলল, কিছু বলবে? একটা শব্দই বেরোলো অতি কষ্টে, ক্ষমা। এই কথাটা বাবা অনেকবার নীলাকে বলেছেন। উনি বুঝতে পেরেছেন জাতের অহংকার নীলার জীবনটা শেষ করে দিয়েছে, তাই বারবার অনুশোচনা করেছেন। একটা সময় মানুষের সব অহংকার বোধহয় শেষ হয়ে যায়। বাবারও তাই হয়েছে। জীবনের থেকে জাত ধর্ম কখনোই বড় হতে পারে না। ভাইয়ের ডাকার উদ্দেশ্য ছিল বাবা বর্তমান থাকতে নীলার থেকে সই নিয়ে বাড়িটা নিজের নামে করে নেওয়া। নীলা এক কথায় রাজি হয়ে গেল। না, কোনো কিছুর প্রতি কোনো আসক্তি নেই তার। সে চায়ও না এ বাড়িতে থাকতে, এই শহরে থাকতে। ভাইয়ের বউ বারবার বলছিল তারা কত যত্ন করে বাবাকে রেখেছে, সারা জীবন এমনভাবেই মাথায় তুলে রাখবে। সত্যি তাই, এত যত্ন করছে। নীলা তো নিজের চোখেই দেখল। শুধু বাবা কি বুঝলো জানি না, তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে মাথা নাড়তে লাগলো। রাতের ট্রেনে ফেরার কথা নীলার। ভাই সব বন্দোবস্ত করে রাখবে, পরের সপ্তাহে আবার আসতে হবে, ব্যাস তাহলেই শেষ তার কর্তব্য। ট্রেনটা একটুর জন্য মিস করে নীলা আবার বাড়ি ফিরে এলো। কাল ভোরবেলাই চলে যাবে। বাইরে থেকে শুনতে পেল বাবার গোঙানির শব্দ আর ভাইয়ের বউয়ের চিৎকার। কি হলো আবার এর মধ্যেই? দৌড়ে বাড়ির মধ্যে ঢুকে নীলা দেখল সিঁড়ির তলায় যে বিছানাটা আছে, যেটাকে ওরা বলেছিল কুকুরের থাকার জায়গা, সেখানে ওরা 2 জন মিলে টানতে টানতে বাবাকে নিয়ে আসছে, আর যন্ত্রণায় বাবা গোঙাচ্ছে। ওরা 2 জন মিলে বাবাকে মারতে প্রায় বাকি রেখেছে। ওই মানুষকে টেনে হিঁচড়ে সিঁড়ির তলায় আনছে। ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল নীলার। তাকে দেখানোর জন্য এত আয়োজন। বাবার মাথা নাড়ার ব্যাপারটাও বুঝল নীলা। এই প্রথম ভীষণ কষ্ট হলো বাবার জন্য নীলার। বাবার জন্য এত টান কোথা থেকে এলো মনে তার? দৌড়ে গিয়ে নীলা জাপটে ধরল বাবাকে। ওদের হাত থেকে বাবাকে মুক্ত করে যত্ন করে শুইয়ে দিয়ে ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালো নীলা। বলল,
এই বাড়ির অর্ধেক আমার অধিকার, আমি তো সই দেব না। আর এবার থেকে বাবাকে আর তোদের দেখতে হবে না, এতদিন তোরা দেখেছিস। এবার থেকে আমি এই বাড়িতেই থাকবো বাবাকে নিয়ে। অর্ধেক কর্তব্য তো আমাকেও করতে হবে, সেটাও যে আমার অধিকার। কলমে কবিতা চক্রবর্তী। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এতক্ষণ আমার গল্পটি শুনলেন, আমার ভিডিওটি দেখলেন। আর ধন্যবাদ জানাই তাদেরকেও যারা পরে আমার গল্পটি শুনবেন, ভিডিওটি দেখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।